হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল PSY বাংলা। আজকের এই টপিকটার সাথে তোমরা সকলেই পরিচিত, স্ট্রেস। কিন্তু আজকে জানবো সাইকোলজির ভাষায় স্ট্রেস আসলে কী, তার সিমটম, টাইপস, সোর্সেস, এমনকি স্ট্রেস ম্যানেজমেন্ট। যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো তোমরা শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখো এবং কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাও। তাহলে চলো স্টার্ট করা যাক। এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, দেখো। স্ট্রেস ইজ আ নেগেটিভ ইমোশনাল এক্সপিরিয়েন্স accompanied by predictable biochemical, physiological, cognitive and behavioral change that are directed either towards altering the stressful event or accommodating to its effect. তাহলে এই ডেফিনেশন থেকে আমরা কি বুঝছি? স্ট্রেস হলো চাপের কারণে শরীরে ও মনের এমন প্রতিক্রিয়া যা হয় সমস্যাকে বদলাতে নয়তো তার সাথে মানিয়ে নিতে সাহায্য করে। এবার আসি আমরা স্ট্রেসার। স্ট্রেসার কি? প্রথমত স্ট্রেসার হলো কজ আর স্ট্রেস হলো এফেক্ট। তাহলে যদি সহজভাবে বলতে যাই, স্ট্রেসারের কারণে স্ট্রেস ঘটে থাকে। এই স্ট্রেসারটা দু রকমের হতে পারে, ইন্টারনাল আর এক্সটার্নাল। ইন্টারনাল স্ট্রেসার কী কী? চিন্তা, ভয়, শারীরিক অসুস্থতা, এর কারণে স্ট্রেস হয়ে থাকে। আর এক্সটার্নালগুলো ধরো পরীক্ষা, অতিরিক্ত শব্দ, ঝগড়া, কাজের চাপ ইত্যাদি কারণে অনেক সময় স্ট্রেস হয়ে থাকে। এবার আসছি আমরা টাইপস অফ স্ট্রেসে। এখানে দেখো প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়েছে, এপিএ এবং কনসেপচুয়াল। প্রথমে আমরা এপিএতে আসি। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন 3টি টাইপস অফ স্ট্রেস বলেছে: অ্যাকিউট স্ট্রেস, এপিসোডিক আর ক্রনিক। অ্যাকিউট স্ট্রেসটা কি? এটা হলো হঠাৎ ঘটা এবং খুব অল্প সময়ের মধ্যে যে স্ট্রেস আমরা ফিল করি সেটা হচ্ছে অ্যাকিউট স্ট্রেস। ফর অ্যান এক্সাম আছে তোমার, টাইমে পৌঁছাতে হবে, কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম, তার কারণে যে স্ট্রেস ক্রিয়েট হচ্ছে তোমার, সেটা হচ্ছে অ্যাকিউট স্ট্রেস। যেই মুহূর্তে তুমি এক্সাম সিচুয়েশানে সময় মতো পৌঁছে গেলে তোমার স্ট্রেসটা কিন্তু তখন রিজলভ হয়ে যাচ্ছে, তো এটা অ্যাকিউট স্ট্রেস। এপিসোডিক স্ট্রেস, এটা আর কিছুই না, অ্যাকিউট স্ট্রেসটা বারবার ঘটতে থাকলে সেটা হয়ে যায় এপিসোডিক স্ট্রেস। এবার ক্রনিক স্ট্রেস, ক্রনিকটা দীর্ঘকাল ধরে যে স্ট্রেস ফিল করা হয় সেটা হয়ে যায় ক্রনিক স্ট্রেস। ক্রনিক স্ট্রেসটা শারীরিক এবং মানসিক দুটোর ক্ষেত্রেই খুবই ক্ষতিকারক। এবার আসছি আমরা কনসেপচুয়াল টাইপস। এখানে ইউস্ট্রেস, ডিস্ট্রেস, হাইপার স্ট্রেস অ্যান্ড হাইপোস্ট্রেস। ইউস্ট্রেসটাকে সাধারণত পজিটিভ স্ট্রেস বলে। স্ট্রেস আবার পজিটিভ? হ্যাঁ, কারণ কিছু কাজ করতে গেলে আমাদের খুব অল্প হলেও একটা লেভেল অফ স্ট্রেস দরকার পড়ে ফর মোটিভেশন। তা না হলে সেই কাজটা শুরুই করা যায় না। যেমন ধরো তোমার সামনে পরীক্ষা, তুমি যদি একটুও স্ট্রেস ফিল না করো তাহলে কি হবে? তুমি কিন্তু পড়তে বসবে না। আর তুমি পড়তে যদি না বসো তাহলে স্বাভাবিকভাবেই পরীক্ষার ফল খারাপ হবে। একটা লেভেল অফ স্ট্রেস আমাদের দরকার হয় মোটিভেশনের জন্য, এটাকেই আমরা বলছি পজিটিভ স্ট্রেস। এবার আসছি ডিস্ট্রেস, এটা নেগেটিভ স্ট্রেস। এবার আসছি হাইপার স্ট্রেস। হাইপার স্ট্রেসে কী হয়? যে কোনো চাপ কোনো মানুষের ওপর পড়লে যখন সে সেটা হ্যান্ডেল করতে পারে না, মানে তার ক্যাপাবিলিটির থেকে বেশি তার কাজ দিয়ে দিলে সে যে স্ট্রেসটা ফিল করে সেটাকে আমরা বলছি হাইপার স্ট্রেস। হাইপার স্ট্রেসটা আবার ঠিক অপোজিট। এখানে মানুষ কাজ করতে চায় কিন্তু কাজ করার সুযোগ থাকে না, তার অ্যাবিলিটি ঠিকমতো ইউজ না করতে পারলে যে স্ট্রেসটা হয় এটাকে বলা হয় হাইপো স্ট্রেস। এবার দেখে নিই সিমটম কী কী হতে পারে স্ট্রেসের কারণে। ইমোশনাল, ফিজিক্যাল, কগনিটিভ, বিহেভিয়ারাল সমস্ত কিছু ঘটতে পারে। ইমোশনাল কী কী? মুড সুইং হওয়া, স্যাড থাকা বা খুব আইসোলেটেড ফিল করা, এটাও হয়। প্রচণ্ড রাগ হচ্ছে, ফ্রাস্ট্রেটেড লাগছে, এই সমস্ত কী হয়? ইমোশনাল সিমটমস। এবার ফিজিক্যাল, কাল অনেকজন কমপ্লেন করে একটু স্ট্রেস নিলেই কী হয়? মাথার যন্ত্রণা করে। অনেকের এটাও হয় একটু স্ট্রেস নিলে খেতে ইচ্ছে করে না, বা এরকমও দেখা যায় যে স্ট্রেস ফিল করলে প্রচণ্ড খাচ্ছে, গায়ে হাতে যন্ত্রণা বা সোয়েটিং, এগুলো দেখাই যায় স্ট্রেসের কারণে। তো এগুলো কি হয়? ফিজিক্যাল সিমটম। এবার দেখি কগনিটিভ কী কী। যখন কেউ খুব স্ট্রেসফুল সিচুয়েশানে থাকে তখন কি হয়? তার মাথা ঠিক করে কাজ করে না, অনেক সময় সে সিদ্ধান্তই নিতে পারে না।
আবার দেখা যায় মানুষ স্ট্রেসের কারণে ভুলে যাচ্ছে, কনসেন্ট্রেট করতে পারছে না। এই সমস্ত যা সিমটম দেখা যায় এগুলো হচ্ছে কগনিটিভ। এবার আসছে বিহেভিয়ারাল। কেউ স্ট্রেস ফিল করলে খুব নখ খায় বা নিজের ঠোঁট কামড়ায়, এই সমস্ত আচরণগুলো কি হয়? বিহেভিয়ারাল। তো স্ট্রেসের কারণে এই সমস্ত সিমটম কী হয় দেখা যায়। সোর্সেস বা কজেস বা টাইপস অফ স্ট্রেসর যাই বলো না কেন, এগুলো বিভিন্ন রকমের হয়। এনভায়রনমেন্টাল কারণেও হয়, সোশ্যাল, সাইকোলজিক্যাল, এমনকি ফিজিওলজিক্যাল কারণেও স্ট্রেস ডেভেলপ করে। এনভায়রনমেন্টাল কারণ কী কী? নয়েজ, ক্রাউডিং, এয়ার কোয়ালিটি, লাইট, টেম্পারেচার, এই সমস্ত কারণে কিন্তু স্ট্রেস ডেভেলপ করতে পারে। সোশ্যাল কারণ কী কী? লাইফ ইভেন্ট, টেলি হ্যাসেল, ওয়ার্ক প্লেস, অ্যাকাডেমিক, সোশ্যাল কম্প্যারিজন, সোশ্যাল রিজেকশন, এগুলোও কিন্তু স্ট্রেস ডেভেলপ করার জন্য অন্যতম কারণ। লাইফ ইভেন্টের মধ্যে পড়ছে ধরো কাছের কেউ মারা যাওয়া বা ডিভোর্স হয়ে যাওয়া, ডেলি হ্যাসেল, ট্রাফিক জ্যাম ইত্যাদি। ওয়ার্ক প্লেস বা অ্যাকাডেমিক কাজ রিলেটেড যে স্ট্রেসগুলো, পড়া রিলেটেড যে স্ট্রেসগুলো, সেগুলো আমরা এখানে দেখছি। সোশ্যাল কম্প্যারিজন এবং সোশ্যাল রিজেকশন, সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু প্রচুর দেখা যায় যে এই কারণে কিন্তু স্ট্রেস হচ্ছে। এবার দেখো সাইকোলজিক্যাল কারণ। সাইকোলজিক্যাল কারণগুলো খুব ইম্পর্টেন্ট সমস্তগুলোই, বিশেষ করে কনফ্লিক্ট, লার্নড হেল্পলেসনেস আর সাইকোলজিক্যাল হার্ডিনেস, এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক। তাহলে প্রথমে আসি ফার্স্ট্রেশনে। ফার্স্ট্রেশন কি? যখন মানুষ কোনো লক্ষ্যে পৌঁছতে চায় কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর পথে অনেক বাধা ক্রিয়েট হয়, বা ধরো বারবার চেষ্টা করার পরেও সেই লক্ষ্যে পৌঁছতে পারছে না, তখন কিন্তু ফার্স্ট্রেশন ডেভেলপ হয়। কনফ্লিক্ট, কনফ্লিক্ট বলতে আমরা যেটা জানি, দুটো বা তার বেশি চয়েসের মধ্যে যখন কোনো কনফিউশন হয় বা দ্বন্দ্ব হয়, সেই জায়গাতে কিন্তু কনফ্লিক্ট ডেভেলপ করে। কনফ্লিক্ট আবার 3 রকমের। কনফ্লিক্ট 3 রকমের হয়: অ্যাপ্রোচ, অ্যাভয়েডেন্স, আর আছে অ্যাপ্রোচ, অ্যাভয়েডেন্স। প্রথমে দেখি অ্যাপ্রোচ। যখন দুটো অ্যাট্রাকটিভ জিনিসের মধ্যে দ্বন্দ্ব হয় সেটাকে অ্যাপ্রোচ কনফ্লিক্ট বলে। উদাহরণ হিসেবে ধরা যায়, ধরো তোমার বিরিয়ানিও পছন্দ আবার পিৎজাও পছন্দ, তোমাকে চুজ করতে দেওয়া হলো, এর মধ্যে যে কোনো একটা তুমি পেতে পারো। তাহলে এক্ষেত্রে যে দ্বন্দ্বটা ক্রিয়েট হবে, কনফ্লিক্টটা হবে, সেটাই হচ্ছে অ্যাপ্রোচ কনফ্লিক্ট। অ্যাভয়েডেন্স, এটা ঠিক উল্টো অ্যাপ্রোচের। দুটোই জিনিস পছন্দ না, তার মধ্যে একটা চুজ করতেই হবে, তখন যে কনফ্লিক্টটা হয় সেটা হয় অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। অ্যাভয়েডেন্স, এটা কিন্তু একটা জিনিসের মধ্যে দুটো দিক আছে, কিছুটা ভালো কিছুটা খারাপ, তাই মানুষ কনফিউজ হয়ে যায় যে সেই জিনিসটা সে চুজ করবে না রিজেক্ট করবে। সেই ধরনের কনফ্লিক্টকে বলা হয় অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। এটা কীরকম একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরো তুমি তোমার ড্রিম জব পেয়েছো, কিন্তু তোমার পোস্টিং কলকাতা থেকে অনেক দূরে, এদিকে তুমি কলকাতাতেই থাকতে চাও, তাহলে এর ফলে হয় তোমাকে জবটা নিতে হবে, না হলে তোমাকে কলকাতাতেই থাকতে হবে, তার জন্য জবটা ছাড়তে হবে। এইরকম সিচুয়েশনে যে কনফ্লিক্ট হয় সেটাকে বলা হয় অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। লাইফে বড় চেঞ্জ হলেও কিন্তু স্ট্রেস হয়, প্রেশার ক্রিয়েট হলে স্ট্রেস হয়। লার্নড হেল্পলেসনেস, এটা কি না, এটা হচ্ছে সেই রকম সিচুয়েশন যখন মানুষ বারবার ব্যর্থতার কারণে বিশ্বাস করতে শুরু করে সে কাজটা করতেই পারবে না, এমনকি ভবিষ্যতে সুযোগ থাকলেও চেষ্টা করে না, এটাকে বলা হয় লার্নড হেল্পলেসনেস। সাইকোলজিক্যাল হার্ডিনেস, পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা যেটা স্ট্রেসের সময় মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচায়, এটাকে বলে সাইকোলজিক্যাল হার্ডিনেস। এবার ফিজিওলজিক্যাল কজেসগুলো দেখি। অ্যাক্সিডেন্ট বা ইনজুরি, পেন, হাঙ্গার, ইলনেস, ল্যাক অফ স্লিপ, সাবস্টেন্স উইথড্রল, হরমোনাল চেঞ্জ, এই সমস্ত কারণেও কিন্তু স্ট্রেস হয়। স্ট্রেসের সাথে রিলেটেড এবার হেলথ ইস্যুসগুলো দেখে নিই। স্ট্রেস যেমন ফিজিক্যাল হেলথের উপর ইম্প্যাক্ট ফেলে, মেন্টাল হেলথের উপরও সমানভাবে ইম্প্যাক্ট ফেলে। ফিজিক্যাল হেলথের উপর কী কী ইম্প্যাক্ট ফেলে? ইমিউন সিস্টেমের ওপর ইম্প্যাক্ট ফেলে, কার্ডিওভাস্কুলার ইস্যুস হয়, হার্ট অ্যাটাক, স্ট্রোক, কনস্টিপেশন হয়ে থাকে, ডায়রিয়া, স্কিন ইস্যুসও হয় স্ট্রেসের কারণে,
এবারে মেন্টাল হেলথের ওপর কী কী ইম্প্যাক্ট ফেলে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, মানে কগনিটিভ ফাংশনে যে সমস্যাগুলো হয়, মেমোরিতে, লার্নিংয়ে। এবার চটপট আমরা কীভাবে স্ট্রেস ম্যানেজ করতে হয় সেগুলো দেখে নিই। স্ট্রেস ম্যানেজমেন্ট, রিল্যাক্সেশন, মেডিটেশন, যোগা, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, মাইন্ডফুলনেস, বায়োফিডব্যাক, মেডিকেশন, স্ট্রেস ইনকিউলেশন ট্রেনিং, সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন। সবগুলো আমরা একে একে বুঝি। রিল্যাক্সেশন অনেক রকমভাবে করা যায়, ডিপ ব্রিদিং, প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন। ডিপ ব্রিদিংটা গভীর নিঃশ্বাস নেওয়া এবং আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়া। প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশনটা হচ্ছে শরীরের বিভিন্ন পেশি টান করে পরে আস্তে আস্তে সেগুলো রিলে করা। স্ট্রেস ম্যানেজমেন্টে কিন্তু যোগাও খুব ইম্পর্টেন্ট। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এক্ষেত্রে কী করা হয়, নেগেটিভ বা ইর্যাশনাল থটগুলোকে পজিটিভ বা র্যাশনাল থটে কনভার্ট করার জন্য কিছু র্যাশনাল কোয়েশ্চেন করা হয়। তার ফলে কী হয় যে নেগেটিভ থটগুলো এলিমিনেট হতে থাকে। মাইন্ডফুলনেস বেসড কগনিটিভ থেরাপি, এখানে কি করা হয়, কগনিটিভ থেরাপি যেরকম করা হচ্ছিল যে নেগেটিভ থটগুলোকে রিপ্লেস করা হচ্ছে, আর মাইন্ডফুলনেস অর্থাৎ বর্তমানে থাকা, তাহলে মনোযোগ দিয়ে বর্তমানে থাকা এবং সেই সাথে নেগেটিভ ভাবনাগুলোতে প্রভাব কমানো। এখানে বায়োফিডব্যাক হলো মাইন্ড বডি টেকনিক, শরীরের সিগন্যাল দেখা যে কারণে স্ট্রেস হয়ে থাক না কেন, তারপর সেই সিগন্যালটা ব্যবহার করে শরীরকে শান্ত করা বা নিয়ন্ত্রণ করা বা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। মেডিকেশন, যখন এক্সেসিভ স্ট্রেস হয় যেটা কোনো টেকনিক ইউজ করে কমানো যাচ্ছে না, তখন মেডিকেশন দেওয়া হয়, অর্থাৎ মেডিসিন দেওয়া হয়। স্ট্রেস ইনকিউলেশন ট্রেনিংয়ে আগে থেকেই স্ট্রেসের জন্য প্রিপেয়ার থাকা, মানে আগে থেকেই স্ট্রেস সামলানোর কৌশল শেখা, যাতে বাস্তবে স্ট্রেসের পরিস্থিতি এলে তা ভালোভাবে সামলাতে পারা যায়। সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন, এটা একটা বিহেভিয়ারাল টেকনিক, বলতে পারো বিহেভিয়ারাল থেরাপি। সাধারণত ফোবিয়া বা ভীষণ ভয় যেখানে, সেই জিনিসগুলোতে কাজে লাগে। কোপিং মানেই হলো স্ট্রেসের সময় আমরা যেভাবে নিজেদের সামলাই, যা কিছুই করি স্ট্রেস কমাতে, সেগুলোই হচ্ছে কোপিং। সাধারণত দু রকমের কোপিং করা হয়, প্রবলেম ফোকাসড এবং ইমোশন ফোকাসড। প্রবলেম ফোকাসকে কী করা হয়, সমস্যার কারণ দূর করানোর জন্য করা হয়, আর ইমোশন ফোকাসে নিজের অনুভূতি ও টেনশন কমানোর চেষ্টা করা। যেহেতু প্রবলেম ফোকাস সমস্যার কারণ দূর করার চেষ্টা করা হয়, তাই এগুলো কীরকম হয়, সিকিং হেল্প, ইমপ্রুভ টাইম ম্যানেজমেন্ট, ধরো পরীক্ষার আগে পড়াশোনা বাড়ানো, কাজের পরিকল্পনা বদলানো ইত্যাদি, এগুলো প্রবলেম ফোকাস। ইমোশন ফোকাসে যেটা বললাম, নিজের অনুভূতি ও টেনশন কমানোর চেষ্টা করা হয়, তাহলে কারোর সাথে কথা বলে বা রিল্যাক্সেশন প্র্যাকটিস করে, গান শুনে, ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়িয়ে, নিজেকে এক্সপ্রেস করে, ফরগিভনেস, সেটা নিজেকে হতে পারে বা অন্য কাউকে, যে বিষয়ে আর কি ভীষণ চিন্তা হচ্ছে, সেখানে এগুলোকে বলছি আমরা ইমোশন ফোকাস করব।